নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো কুইক রেসপন্স টিমের সদস্য শিব বর্তকের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ, যে 24 বছর আগে বাড়ির লোকেদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। 30 বছরের শিব বর্তক মহারাষ্ট্রের কুইক রেসপন্স টিমের সদস্য। এই টিমের হেড হলেন পুলিশ ইন্সপেক্টর আদেশ সুরভে, যে 2013 এপ্রিল থেকে তার অসুস্থ বাবার সেবা করছিলেন। সুরভে তার বাবার খুব কাছের ছিলেন আর তার মারা যাওয়ার পর একেবারে ভেঙে পড়েন। বাবা মারা যাওয়ার কষ্ট ভোলার জন্য ইন্সপেক্টর সুরভে ডিউটিতে ফিরে আসেন, যেখানে কুইক রেসপন্স টিমের ট্রেনিং চলাকালীন তার শিব বর্তকের সঙ্গে সাক্ষাৎ হয়। ট্রেনিং শুরু হওয়ার আগে ইন্সপেক্টর সুরভে তার টিমের সদস্যদের নাম আর পরিচয় জানতে চান। শিবের উত্তর শুনে পিআই সুরভে হতবাক হয়ে যান। শিব শুধু এইটুকু জানেন যে তার বাবার নাম শুরু হয় স অক্ষর দিয়ে, আর তার অল্প মনে আছে যে তার মায়ের নাম হয়তো লক্ষ্মী। শিব থানের একটা হস্টেলে থাকত। সুরভের কাছে শিবের এই কাহিনী খুব অদ্ভুত মনে হয়, আর ক্লাসের পর তিনি শিবকে তার কেবিনে ডাকেন। শিব ওর হাতের উল্কি অর্থাৎ ট্যাটু তাকে দেখায়। সে ওনাকে বলে যে শুধুমাত্র এই ট্যাটুটার জন্যই সে জানে যে তার নাম শিব এস বর্তক। সুরভে চিন্তায় পড়ে যান যে শিবের এই ঘটনা আসলে কি। জিজ্ঞেস করায় শিব জানায় যে 24 বছর আগে সে নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল, আর একদিন দুই বন্ধু বিল্লু আর সঞ্জয়ের সঙ্গে স্কুল থেকে পালিয়ে কোথাও ঘুরতে চলে গিয়েছিল। ওরা ট্রেনে করে একটা স্টেশনে গিয়ে পৌঁছয়। সেখানে ওরা দুজন ওকে একটা জায়গায় বসতে বলে, আর ওরা সেখান থেকে চলে যায় এবং সে দুজন আর ফেরত আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর শিব ভয় পেয়ে যায়। শিব বাড়ি যেতে চাইছিল, কিন্তু ও জানতো না যে বাড়ি যাওয়ার জন্য ওর কোন ট্রেনটা ধরতে হবে। শেষমেশ ও একটা ট্রেন ধরে যেটা ওকে খুব জনবহুল একটা স্টেশনে নিয়ে যায়। সেখানে ওর বাড়ি ছিল না। শিব জানতো না যে ওর বাড়ি কোথায়। ক্লান্ত হয়ে সে সেখানেই একটা খোলা জায়গায় শুয়ে পড়ে। পরের দিন ওকে কাঁদতে দেখে একজন মহিলা ওর সাথে কথা বলে আর ওকে দয়া করে নিজের বাড়িতে নিয়ে এসে খাবার খাওয়ায়। শিব সেই মহিলারই ছেলের সঙ্গে কাজ করতে থাকে। ওরা দুজনের ট্রেনের মেঝে আর সিট পরিষ্কার করে দিয়ে লোকেদের থেকে টাকা চাইতো। শিব তার বাড়িতে ফেরত আসতে চাইলেও তার ঠিকানা মনে ছিল না। একদিন কাজ থেকে ফেরার সময় শিবের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার বলে যে সে গুরুতরভাবে আহত হয়েছিল আর বহু সময় ধরে অজ্ঞান ছিল। কয়েক মাস পর ওকে হাসপাতাল থেকে আনন্দ কেন্দ্র নামে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। যেই মহিলা এতদিন ধরে শিবকে নিজের কাছে রেখেছিল, সে শিবকে আবার নিজের কাছে রাখতে রাজি হয় না। শিব আনন্দ কেন্দ্রতেই থাকতে থাকে। ওকে পাশেই একটা মিউনিসিপ্যালিটি স্কুলে ভর্তি করা হয়, কারণ ওর নিখোঁজ হওয়ার আগে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। আনন্দ কেন্দ্রের মেসের ম্যানেজার, যাকে সবাই ভালোবেসে আব্বু বলতো, তিনি শিবের ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড হয়ে যান। আব্বু সব বাচ্চাদের সকালে তাড়াতাড়ি উঠিয়ে ব্যায়াম করাতেন। শিব খুব ভালো দৌড়তো আর আব্বু তাকে সবসময় উৎসাহিত করতেন। ও যখন 7ম শ্রেণীতে ছিল তখন একটা ক্রীড়া সংস্থার আধিকারিক তাদের সংস্থার জন্য খেলাধুলায় কিছু প্রতিভাবান ছাত্রের নির্বাচন করতে আসেন। ভালো রানার হওয়ার ফলে শিবের নির্বাচন হয়ে যায় আর ও থানেতে সেই ক্রীড়া সংস্থার হস্টেলে থাকতে শুরু করে। এখানে থেকেই সে পড়াশোনা করতে শুরু করে আর খেলাধুলার কম্পিটিশনেও অংশগ্রহণ করতে থাকে। কয়েক বছর পর ক্রীড়া সংস্থার একজন বিশিষ্ট আধিকারিক শিবকে পুলিশ ফোর্সে কনস্টেবল পদের জন্য ভর্তি হতে উৎসাহিত করে। পুলিশ ফোর্সে শিবের ভর্তি হয়ে যায়। এরপর শিব পুলিশ ফোর্সে একজন জেনারেল ডিউটির কনস্টেবল ছিল। 2.5 বছর কনস্টেবল থাকার পর কুইক রেসপন্স টিমের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়। এখানেও শিবের নির্বাচন হয়ে যায় আর সে কুইক রেসপন্স টিমের সদস্য হয়ে ওঠে, যেখানে পিআই সুরভে তার জীবন কাহিনী শুনে আশ্চর্য হয়ে যান। উনি শিবকে জিজ্ঞেস করেন যে ও কি কোনোদিনও ওর পরিবারকে খোঁজার চেষ্টা করেনি। শিব ওনাকে বলে যে সেরকম ভাবে কখনোই করেনি, কারণ ওর কিছুই মনে নেই। সুরভে শিবকে নিজের পরিবারকে খোঁজার জন্য বলেন। শিব বহু বছর ধরে নিজের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিল, কিন্তু সুরভের জন্যেই প্রথমবার সে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ আর প্রেরণা পায়। এবার তারপর আজ আবার এত দেরি হলো মা? কাজ শেষ করতে দেরি হলো, কি করব? রান্না করেছিস? হ্যাঁ মা, কিন্তু দাদা এখনো বাড়ি ফেরেনি। আচ্ছা,
Get up! Position! Move! Turn! Load! Fire! Load! Fire! Load! Fire! Load! Fire! Down! স্যার আপনি যেটা বলেছেন সে ব্যাপারে আমি অনেক ভাবলাম। স্যার স্যার আমি আমার বাবা মাকে খুঁজতে চাই না। তার কারণটা কি? স্যার তার কারণ হলো আমার মনে হয় আমি ওনাদের খুঁজে বের করতে পারবো না। 24 বছর কেটে গেছে স্যার, এখন আমি একা থাকতে শিখে গেছি স্যার। আগে আমার খুব মন খারাপ করতো, কিন্তু এত বছর পরে আমি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন আর আমি ওই ব্যাপারে ভাবিও না। ভয় করে স্যার, এত বছর পর ওনাদের খুঁজতে বেরোলাম, আর ওনাদের যদি খুঁজে না পাই তখন সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না স্যার। আরে অত চিন্তা করো না শিব, নিশ্চয়ই ওনাদের পেয়ে যাবে। হতে পারে যেমন তুমি ওনাদের সঙ্গে দেখা করতে উদ্গ্রীব, তেমনই ওনারাও হয়তো এটা ভাবছেন যে তুমি নিশ্চয়ই একদিন না একদিন ফিরে আসবে। যদি উমেশের এরকম কিছু হয় তাহলে ওকে খোঁজার জন্য আমি সব কিছু করব। উমেশ ফোন করেছিল? হ্যাঁ করেছিল, পরের সপ্তাহে ও বাড়ি আসছে, 4 দিনের ছুটি পেয়েছে। নম্রতা, এই যে ছেলেটা শিব খুবই যোগ্য একটা টিম মেম্বার। এত অল্প বয়সে কত কি দেখেছে বেচারা, কিন্তু সব সমস্যার সমাধান খুব সহজেই ও করেছে। আর তুমি চাও যে ওর বাবা মাকে খুঁজুক? হ্যাঁ, কিন্তু শিব আদেশ, ও ভয় পাচ্ছে যে এত চেষ্টা করার পরেও ও যদি ওর পরিবারকে না পায়। আর তাছাড়া এত বছরে ও এটা মেনে নিয়েছে যে ওর পরিবার বলতে কিছু নেই, আর এতদিন পরে তুমি ওর মনে আশা জোগাচ্ছ। কিন্তু মনে হয় ও ভরসা পাচ্ছে না যে এরকম কিছু হতে পারে। শিব বাবা, আমি জানি যে আমাকে তুই খুব ভালোবাসিস, তুই যখন খুশি আমার সাথে দেখা করতে পারিস। কিন্তু বাবা, তুই তোর বাবা মার কথা একবার ভেবে দেখ। সেদিন তুই বাড়িতে না পৌঁছানোর পর তাদের কি অবস্থা হয়েছিল একবার ভাবতো। তারা তোকে কত জায়গায় খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা তোকে খুঁজে পায়নি, যেমন তুই ওনাদের খুঁজে পাসনি। কিন্তু আব্বু 24 বছর, এই ঘটনাটা 24 বছর পার হয়ে গেছে। আমি কি আদৌ ওনাদের খুঁজে পাবো? কিন্তু বাবা, এত বছর ধরে তো তুইও কখনো ওনাদের খোঁজার চেষ্টা করিসনি। ওপরওয়ালা জানেন যে তোর কপালে কি লেখা আছে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। যেমনটা তোমরা সবাই জানো, কিউআরটিএ একটি খুবই স্পেশাল টিম। কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা তোমাদের কর্তব্য। সে যতই এমার্জেন্সি হোক না কেন অথবা ইম্পসিবল সিচুয়েশনই হোক, তোমরা কখনোই হার মানবে না। প্রতি বছর 1.5 লক্ষ অ্যাপ্লিক্যান্টের মধ্যে মাত্র 100 জন এই টিমের মেম্বার হতে পারে, আর তোমরা হলে সেই স্পেশাল 100টা লোকের মধ্যে একজন, যাদের সমস্ত রকম কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি করা হয়। তোমাদের ট্রেনিং তোমাদের যে কোনো পরিস্থিতিতে সাহস আর বুদ্ধির সাথে জোরালোভাবে মুখোমুখি হতে শেখায়। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, সমস্যা যতই গভীর হোক না কেন, তার সমাধান করা তোমাদের ডান হাতের খেলা হতে হবে। তোমাদেরই টিমের এক মেম্বার শিব এস বর্তক, এরকমই একটা বড় সমস্যা শিবের সামনে এসে পড়েছে। শিব 24 বছর আগে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওর বেশি কিছু মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে ওর মায়ের নাম হলো লক্ষ্মী, আর ওর বাবার নাম স দিয়ে শুরু হয়, আর ওর সারনেম হলো বর্তক, কারণ ওর হাতে ওটা উল্কি করা আছে। দেখে শুনে এই কথাটাকে অসম্ভব বলে মনে হতে পারে যে শিব 24 বছর পরে কিছু না জেনে আর কোনো ক্লু ছাড়াই নিজের ফ্যামিলিকে খুঁজে বের করবে। শিবের জন্য আমি গর্বিত, কারণ এত কিছু দেখবার আর সইবার পরেও, এত খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাবার পর ও এরকম জায়গায় পৌঁছেছে, এটা সামান্য কথা নয়। এখন প্রশ্ন একটাই, যে আমরা সবাই মিলে শিবের জন্য ওর পরিবারকে খুঁজে বের করতে পারবো? তোমাদের সকলের ট্রেনিং ওরকমই চলতে থাকবে, সবকিছু সময় মতোই হবে। শিবের পরিবারকে খোঁজার জন্য আমি শুধু 4 জনকে নিয়ে একটা টিম বানাতে চাই। তার মধ্যে একজন হলো শিব, আর শিব
তুমি মনে এরকম কথা কখনো এনো না যে এটা তোমার পার্সোনাল ব্যাপার। লক্ষ্যে স্থির থেকো। তোমার পরিবারকে খুঁজে বের করতে তোমাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমি খুব খুশি হয়েছি যে তোমরা সবাই শিবকে সাহায্য করতে চাও, আর শিব, আমার পুরো ভরসা আছে যে আমরা সকলে মিলে তোমার পরিবারকে খুঁজে বের করবই। আর এইভাবে শুরু হলো এক হারিয়ে যাওয়া ছেলের সাথে তার পরিবারের দেখা করিয়ে দেওয়ার প্রচেষ্টা। এমন একজন ছেলে যে 24 বছর আগে নিজের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুরো দেশ জুড়ে আমি 70টা বর্তক পেয়েছি। কিরে শিব, তোর কি সত্যিই কিছু মনে নেই যে তোর বাড়ি ঠিক কোথায় ছিল? না, তুই এত ভালো আর পরিষ্কার মারাঠি বলিস, তার মানে তুই মহারাষ্ট্রিয়ান। সেটা জরুরি নয় রে। শিব এখানে গত 20 বছরের বেশি সময় ধরে রয়েছে। হতে পারে ও এখানে এসে মারাঠি শিখেছে, তাই না? এমনিতে তো বর্তক মারাঠি সারনেম, কিন্তু এটাও হতে পারে যে ওর বাড়ির লোক হয়তো অন্য কোথাও চলে গেছে। শিব, তুই কোন ট্রেন ধরে এখানে এসেছিলিস সেটা মনে আছে তোর? না ভাই। হ্যাঁ, এটুকু মনে আছে ওটা কোনো লোকাল ট্রেন ছিল না। তাহলে পাক্কা তুই এখানের লোক নয়। এমনিতে বাইরের ট্রেন তো আমরা কল্যাণ থেকেও ধরতে পারি। তুই যখন এখানে এসেছিলিস তুই হিন্দি বলতিস, আমার মনে আছে। আর আব্বু মারাঠি? আমি তো মারাঠিও বলতাম, তাই না? হতে পারে বাবা, কিন্তু আমার ঠিক মনে নেই। আরে এ তো পরিষ্কার মারাঠি বলতো, এই জন্য আমরা ওকে মারাঠি স্কুলে ভর্তি করেছিলাম। শিব, তোমার কি মনে নেই? হ্যাঁ ম্যাডাম, এই কথাটা আমি কি করে ভুলতে পারি? যেমন বাড়ি যাওয়ার ট্রেন ভুলে গেছিলিস, সেরাম হয়তো তুই এটাও ভুলে গেছিস তুই মারাঠি স্কুলে পড়ে মারাঠি বলা শিখেছিস। গোটা মহারাষ্ট্রে হাজারেরও বেশি বর্তক আছে স্যার, আর আমার পুরো বিশ্বাস যে আমার বাড়ি মহারাষ্ট্রেরই কোথাও। আর স্যার, নাসিক, পুনে, কোলাপুর, নাগপুর, সোলাপুর, সিন্নার, এই সব জায়গায় বর্তক স্যার নামের লোক রয়েছে। স্যার, প্রায় 200 জন লোকের ফোন নাম্বার পেয়েছি। ওদের সঙ্গে কন্ট্যাক্ট করেছো? স্যার, ইয়েস স্যার, কিন্তু ওদের মধ্যে কেউ নয়। স্যার, শিবের বাড়ির লোককে খুঁজে বার করার জন্য আমরা নেটে একটা পেজও তৈরি করেছি, হেল্প শিব ফাইন্ড হিজ ফ্যামিলি। শিব, তুমি বলেছিলে তোমার বাড়ির লোক খুব গরিব ছিল। হ্যাঁ স্যার। আমার মনে হয় তোমার বাবা মা কিংবা তোমাদের পরিবারের কেউ না কেউ, ওনারা ইন্টারনেটের ব্যবহার অবশ্যই করেন, হয়তো ফোন নাম্বার দেননি। ওনাদের কাছে পৌঁছতে গেলে আমাদের আরেকটু চেষ্টা করতে হবে। একটা কাজ করো, তোমরা 4 জন মহারাষ্ট্রের আলাদা আলাদা শহরে গিয়ে ওনাদের খোঁজো। রবিবারের ছুটিগুলো এই কাজে লাগিয়ে দাও। স্যার, একটা ক্লু যদিও কিছু একটু জানতে পারতাম না, খুঁজতে সুবিধা হতো। সরি ভাই, আমি তো প্রথম থেকেই জানতাম যে এসব করে কিচ্ছু হবে না। তারপরেও তোরা এত চেষ্টা করলি, তোরা আমার জন্য এত কিছু করেছিস যে আমি কোনোদিনও ভুলতে পারবো না।
আমরা এত সহজে হার মানব না। স্যার এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। আমার মনে হয় এই 24 বছরের শিবের বাড়ির লোকজন মহারাষ্ট্র ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কিন্তু সচিন, এই বর্তক সারনেম তো সারা দেশে ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আমি বলিনি যে সারা দেশের বর্তক সারনেমের লোকদের খুঁজতে হবে। স্যার আমার মনে হয় যে শিব হারিয়ে যাওয়ার পর ওর ফ্যামিলি মেম্বাররা কোনো মিসিং ডায়েরি করে থাকবে কোনো পুলিশ স্টেশনে। কারেক্ট। সব পুলিশ স্টেশন থেকে খোঁজ নাও, কোথাও না কোথাও কোনো না কোনো লিড পাওয়া যাবে। না স্যার, মহারাষ্ট্রের কোনো পুলিশ স্টেশনেই এইরকম কোনো মিসিং কমপ্লেন্ট লেখানো হয়নি। আমি ডিসঅ্যাপয়েন্টেড নই স্যার, বরং আমি এই প্রথমবার সবকিছু জোর দিয়ে মনে করার চেষ্টা করছি স্যার। জানি যদিও এতে কোনো লাভ হবে না, কিন্তু তবুও স্যার আপনি আমার ভিতরে নতুন একটা আশা জাগিয়েছেন। আমি এত সহজে হার মানব না। আমি জানি না শেষ পর্যন্ত এর পরিণতি ঠিক কি হবে, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব স্যার। আদেশ, চলে এসো, খাবার দিয়ে দিয়েছি। এই শোনো, হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা শিবের পরিবারকে মহারাষ্ট্রতেই খুঁজেছি, হুম, কারণ ওনারা মারাঠি। এরকমও তো হতে পারে তারা অন্য কোনো স্টেট থেকে মহারাষ্ট্রে এসেছিলেন। হ্যাঁ, হতেই পারে। উনিশশো 1999 হওয়া উচিত। শিব এস বর্তক। শিব এস বর্তক, 1989। নেই স্যার। তুমি একটা কাজ করো, শুধু SHIV শিব টাইপ করে ট্রাই করো। তেত্রিশ জন আছে শিব নামে। আপনি বলেছিলেন যে 1989-এ ও 8 বছরের ছিল। না না, বয়সটা গন্ডগোল হতে পারে, ওর ভালো করে কিছু মনে নেই। তুমি একটা কাজ করো, এজ গ্রুপ 6 থেকে 10 টাইপ করে ট্রাই করো। উন্নাও থেকে শিব বর্মা, রাজকোটে আছে শিব প্রজাপতি, আর কোলাপুরে আছে শিব মুন্ডা। ওদের ফটো আছে? আছে, কিন্তু পাসপোর্ট। হ্যাঁ, 1989 অনেক পুরনো স্যার। হয়তো এর কোনো রেকর্ড আপডেট করা হয়নি। অনেক বছর ধরে যদি কাউকে খুঁজে না পাওয়া যায় তাহলে তাদের ফাইল চাপা পড়ে যায়, আবার অনেক সময় হারিয়েও যায়। ও বলেছে ও খুব গরিব ঘরের ছেলে। তাহলে এটাও হতে পারে স্যার যে পুলিশকে দেওয়ার মতো ওদের কাছে কোনো ফটোই ছিল না। এমনিতেই কেসটা অনেক পুরনো হয়ে গেছে, হয়তো এর ফাইলটাই তৈরি হয়নি। এখনো পর্যন্ত অনুসন্ধান থেকে কিছুই জানা যায়নি। এটাও জানা যায়নি যে শিব বর্তক কোথা থেকে এসেছিল আর তার পরিবার কোথায় আছে। কিন্তু কোথাও না কোথাও তার পরিবারও বহু বছর ধরে অপেক্ষা করছে, সেরকম লক্ষ লক্ষ পরিবারের মতো যারা না জানি কত দিন, কত মাস, কত বছর ধরে নিজেদের হারিয়ে যাওয়া মানুষদের জন্য অপেক্ষা করে।
মা চলো না, এবার অন্তত গণেশ পুজোতে চলো, একবার তো দেখো। না বাবা, অনেক কাজ আছে, তোমরা দুজন যাও। মা, কতদিন পুরনো কথা নিয়ে বসে থাকবে? এখন তো ভুলে যাও। মা, আমরা শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করতে পারি যে দাদা যেখানেই থাকুক খুব ভালো থাকুক। তুমি কতদিন নিজেকে শাস্তি দেবে মা? আমি এটা জানি, একদিন ও নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু ও কেন পালিয়ে গেল জানি না এখনো কোথায় আছে। প্যারেড সাবধান, এরিমাল তেজ চল, লেফট রাইট লেফট রাইট। শিববর্তককে পাঠিয়ে দাও। মে আই কাম ইন স্যার? কাম ইন শিব, কাম। শিব, তুমি বলেছিলে তুমি যখন আনন্দ আশ্রমে যাও তখন তুমি আব্বুকে কোনো মামু ভাঞ্জার কথা বলেছিলে। হ্যাঁ স্যার, এই কথাটা পরে আমাকে আব্বুই বলেছিলেন। আচ্ছা, তোমার সঙ্গে আরো দুটো ছেলে ছিল তাই না, বিলু আর সঞ্জয়? হ্যাঁ স্যার। আমরা কোথায় যাচ্ছি? চল না, খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ, তুমি কি তাহলে ওদেরই মামু ভাঞ্জা বলছো? জানি না স্যার, আমার ঠিক মনে নেই। শিব, এরকম তো নয় যে এই মামু ভাঞ্জা কোনো জায়গার নাম। বাবা, অর্চনা ম্যাডাম তো আমাকে এটাই বলেছিল যে যখন হসপিটালে ডাক্তাররা তোকে বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তখন তুই বলেছিলি শুধুমাত্র মামু ভাঞ্জা। আর এর মানেটা কি সেটা তো আমিও জানি না। হ্যাঁ শিব, যখন আমরা তোমাকে এখানে এনেছিলাম আমি তোমার ফাইলে এটা লিখেছি। ম্যাডাম, আপনি কি জানেন যে এর মানেটা ঠিক কি হতে পারে? না শিব, এটার মানে তো শুধু তুমিই বলতে পারবে। ম্যাডাম, আচ্ছা ওই হাসপাতালের ডাক্তারবাবু কি বলতে পারবেন এর মানেটা ঠিক কি? জানি না শিব। ম্যাম, একটা রিকোয়েস্ট আছে। আপনি ওনার নাম কিংবা নাম্বার কিছু আমাকে বলতে পারবেন কি? কিংবা এই ধরুন এটা বলতে পারবেন কি এখন ওনাকে কোথায় পাবো? না স্যার, মামু ভাঞ্জা নামের কোনো জায়গা নেই। কিন্তু আমার যেটা মনে হয় এই মামু ভাঞ্জার কিছু তো একটা মানে আছে, কারণ শিব ডক্টরকে তাই বলেছিল। স্যার, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল মিউনিসিপ্যাল হসপিটালে। আপনি আমার চিকিৎসা করেছিলেন, তারপর আমাকে আনন্দ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যার। হতে পারে, ওই সময় আমি ওখানে কনসাল্টিং ডক্টর ছিলাম। ডাক্তারবাবু, আমি তখন আপনাকে মামু ভাঞ্জার ব্যাপারে কিছু একটা বলেছিলাম, যা কিনা আশ্রমের ফাইলেও লেখা রয়েছে। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন যে এই মামু ভাঞ্জার কথাটার মানে কি? বাবা, এটা 20 বছরেরও পুরনো ঘটনা, আমার একদম মনে নেই।
যদি সেই সময় আমার মনে হতো যে এই কথাটা কোনো গুরুত্ব আছে, তাহলে তখন আমি অর্চনা দেবীকে জানাতাম আর উনি নোট করে নিতেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। এক মিনিট বাবা, হ্যাঁ স্যার। এই 20 বছর বাদে তুমি হঠাৎ কেন জানতে চাইছো যে তখন তুমি যে কথা বলেছিলে তার মানেটা কি? আসলে আমি আমার বাড়ির লোকেদেরকে খুঁজছি স্যার। আমার বেশি কিছু তো মনে নেই, তাই আমি পুরনো সব ঘটনাগুলোকে মনে করবার চেষ্টা করছি স্যার। আই এম সরি বাবা, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলে নিশ্চয়ই করতাম, কিন্তু সত্যি আমার কিচ্ছু মনে নেই। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মামু ভাঞ্জা, কি অর্থ ছিল এটার? এটা কি এমন কোনো সূত্র ছিল যেটার সাহায্যে শিব তার বাড়ির লোকেদের খুঁজে বার করতে পারবে, নাকি এটা কোনো আবছা হতে থাকা স্মৃতিশক্তির ভুল? অনেকদিন কেটে গেল আর তারপর মামু ভাঞ্জার এই জটটা হঠাৎই খুলে যায়। হ্যালো। নমস্কার স্যার। স্যার, কনস্টেবল মহেশ রাজারাম বলছি, থানে পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ মহেশ, বলো। স্যার, আপনি ওই আমাদের পিএসআই স্যারকে মামু ভাঞ্জের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছিলেন না? কিছু জানতে পারলে সে ব্যাপারে? হ্যাঁ স্যার, এখানে থানেতে একটা দরগা রয়েছে যাকে মামু ভাঞ্জা দরগা বলে। থানের কোথায়? এই জায়গাটার নাম হনুমান টেকরি। এখানে আশেপাশে অনেক ঝুপড়ি আছে। এটা আমি জানি না। লক্ষ্মীবর্ত কে? আপনি আশেপাশে ঝুপড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, ওরা হয়তো আপনাকে সাহায্য করতে পারবে। শিব হতে পারে এই দরগাটা ওটাই যার কথা তুমি বলেছিলে। হয়তো ওরই আশেপাশে তোমার বাড়ি। শিবের বাড়ির লোকেদের খোঁজবার জন্য আমি তোমাদের সকলকে একদিনের ছুটি দিলাম। হয়তো দরগার আশেপাশে ঝুপড়িতে ওনাদের পাওয়া যেতে পারে।
স্যার আমি এখানে মাত্র 2 বছর আছি। তাহলে এখানে এমন কে আছে যে লক্ষ্মী বর্তককে চিনতে পারে? এক কাজ করুন, আপনি 3 নম্বর গলিতে চলে যান। ওখানে 3 নম্বর বা 4 নম্বর বাড়িতে বাবুরাম ভাও নামে একজন বয়স্ক লোক থাকেন। উনি বস্তির সকলকে চেনেন, হয়তো আপনি ওখান থেকে কিছু জানতে পারবেন। আপনি বাবুরাম ভাউ? হ্যাঁ আমি, কিন্তু আপনি কি? ভাউ আমি লক্ষ্মী বর্তককে খুঁজছি, এখানেই আশপাশে থাকেন। আপনি চেনেন ওনাকে? লক্ষ্মী বর্তক? হ্যাঁ ভাউ। হ্যাঁ মনে পড়েছে। সোজা গেলে একটা কালী মন্দির, নিচের ওই বস্তিতে 3 নম্বর বাড়িতেই ও থাকে। উনি কি অনেক বছর এখানে আছেন? এখানেই তো থাকে, অনেক বছর ধরেই ওকে এখানে দেখছি। ভাউ ওনার কোনো ছেলে আছে শিব বর্তক নামে? আচ্ছা দিদি, লক্ষ্মী বর্তক নামে এখানে কেউ থাকে আপনি চেনেন? হ্যাঁ অজিত, কি হয়েছে? শিব তুই কোথায়? আর আমি তো এই বস্তিতেই আছি রে ভাই, খুঁজছি। কি হয়েছে? শিব এখানে বাড়ি নম্বর 155। 155 চলে আয় তাড়াতাড়ি। অজিত কি হয়েছে, কিছু জানতে পেরেছিস? আরে তুই তাড়াতাড়ি আয় না। এই বাড়ি নম্বর 155টা কোথায়? অজিত কি হয়েছে? ভাউ এই হলো শিব বর্তক। আপনি কি জানেন আমার ফ্যামিলি কোথায়? তুই সেই ছেলেটা না যে বাড়ি থেকে পালিয়ে গেছিল? ইনি তোর ফ্যামিলিকে চেনেন। ইনি বললেন ওনারা প্রথম গলি 3 নম্বর বাড়িতে থাকেন। মাসি, এই 3 নম্বর বাড়িটা কোন দিকে? ওদিক পানে। ওইদিকে? আচ্ছা মাসি, 3 নম্বর বাড়িটা কি এটাই? হ্যাঁ এটাই। লক্ষ্মী বর্তক কি এখানেই থাকেন? হ্যাঁ এখানেই থাকে। এখন উনি কোথায় গেছেন? এখন তো কাজে গেছে, 4টে 4:30 নাগাদ চলে আসবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। লক্ষ্মী দেবী, বলুন। আপনি কি লক্ষ্মী বর্তক? হ্যাঁ, কিন্তু তোমরা কে? আপনার কি এক ছেলে বেশ কয়েক বছর আগে হারিয়ে যায়? হ্যাঁ, শিব। যদি 24 বছর পর আবার সে আপনার সামনে আসে, আপনি তাকে চিনতে পারবেন না? না, ওর বাঁ হাতে ওর নাম লেখা ছিল। কেন তুমি জিজ্ঞেস করছো এসব? ব্যাস, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ,
শিব। আমি এত ছোট ছিলাম যে আমার এটুকুও মনে নেই যে আমার আরো দুটো ছোট ভাই বোন আছে। হয়তো ওই অ্যাক্সিডেন্টের পরে আমি অনেক কিছু ভুলে গিয়েছিলাম। মা এত বছর ধরে একটা উৎসবও পালন করেনি দাদা। মা, বাবা কোথায়? স্যার, মা আমাকে বললেন যে আমি নাকি নিখোঁজ হয়ে যাওয়ার কয়েক মাস আগেই বাবা মারা গিয়েছিলেন। আচ্ছা, তাহলে তোমার ছোট ভাই বোনও আছে? হ্যাঁ স্যার, মা দ্বিতীয়বার বিয়ে করেন। এই আদিত্য আমারই ছোট ভাই স্যার, আর ও হল আমার ছোট সৎ বোন। শিব, আমি খুব খুশি হয়েছি যে তুমি তোমার পরিবার আর তোমার মা আর ভাই বোনকে খুঁজে পেয়েছো। হ্যাঁ, আর একটা কথা আছে, এখন থেকে ওনাদের সব দায়িত্ব তোমার, আর ভগবান তোমাকে এর যোগ্য করেছে যে তুমি ওদের খেয়াল রাখতে পারো। ইয়ে স্যার, এখন আমার মা আর আমার দুই ছোট ভাই বোন, এখন থেকে এদের দায়িত্ব আমার। থ্যাঙ্কস ভাই। থ্যাঙ্কস? বাড়ির লোককে খুঁজে পেয়ে আমরা তোর কেউ নই না, শুধু বন্ধুই তো, সেই জন্যই থ্যাঙ্কস বলছি। না ভাই, এরকম কোনো ব্যাপার না। এটা ওপরওয়ালার আশীর্বাদ রে বাবা। 24 বছর পর তুই তোর বাড়ির লোককে খুঁজে পেলি। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা আমার ছেলের এত ভালো করে যত্ন নিয়েছেন, আপনারাও ততটাই আপন যতটা আমি আদিত্য আর অনুষ্কা। আপু, শিবের বাড়ি আর পরিবার যেখানে ছিল সেই জায়গা কুইক রেসপন্স টিমের থানে কেন্দ্র থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ছিল। 24 বছর আগে শিব যখন নিখোঁজ হয়ে গিয়েছিল তখন লক্ষ্মী বর্তক ওখানকার থানায় রিপোর্ট লিখিয়েছিলেন, কিন্তু পুলিশ শিবকে খুঁজে পায়নি। নিজের পরিবারের প্রয়োজন আর রুজি রোজগারের দায়িত্বে ফেঁসে থাকা লক্ষ্মী পুরো 10 বছর পর্যন্ত নিজের ছেলেকে ফেরত পাওয়ার আশা নিয়ে বসে থাকে, কিন্তু কেটে যাওয়া সময়ের সঙ্গেই তার সাহস আর তার বিশ্বাস দুটোই দুর্বল হয়ে পড়ে। শিবের দুই বন্ধু সঞ্জয় আর বিল্লু আজ পর্যন্ত বাড়ি ফেরেনি। আজ পর্যন্ত তাদের কোনো তথ্য পাওয়া যায়নি। চব্বিশ বছর পর শিবের মা শিবের সঙ্গে দিওয়ালিতে উৎসব করেছে। শিব এখন তার বাড়ির লোকেদের সঙ্গেই থাকে।
আর সে এখন একটা নতুন বাড়ি খুঁজছে যাতে সে তাদের একটা উন্নত জীবন উপহার দিতে পারে। কিন্তু শিবের মা লক্ষ্মী এখনো আগের মতোই কাজে যায়। 24 বছর পর একটি ছেলের তার মায়ের সঙ্গে দেখা হল। কত ভালো হতো যদি এরকম সমস্ত নিখোঁজ বাচ্চারাই নিজেদের পরিবারের কাছে ফেরত আসতো। যদি হারিয়ে যাওয়া বাচ্চাদের খোঁজার জন্য বা পাওয়া বাচ্চাদের বাড়িতে ফেরত পাঠানোর জন্য এরকম আন্তরিকতার সঙ্গে চেষ্টা করা হয়, তাহলে অনেক কাহিনীরই শেষ এরকম আনন্দদায়ক হতে পারে। আমাদের দেশের 24টি রাজ্যের পরিসংখ্যান বলে যে এই বছর এখনো পর্যন্ত 15,130টি বাচ্চা নিখোঁজ, যাদের মধ্যে থেকে মাত্র 6,269টি বাচ্চাকেই ফেরত পাওয়া গিয়েছে। এর অর্থ হলো 58% বাচ্চা এখনো নিখোঁজ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতে প্রত্যেক মিনিটে একটা বাচ্চা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরও শিব এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, নিজের যোগ্যতাকে সামনে নিয়ে আসার রাস্তা পেয়েছিল। নিজের পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়া সত্ত্বেও সে জীবনের একটা রাস্তা পেয়েছিল। আর তারপর সঙ্গ পেল এমন এক সিনিয়র অফিসারের, যে ওর বাড়ির লোকেদের খুঁজে পেতে সাহায্য করেছিল। খারাপ থেকে অতি খারাপ পরিস্থিতিরও সমাধানের পথ আছে, যদি এরকম পরিস্থিতির মুখোমুখি সাহসের সঙ্গে হওয়া যায় তাহলেই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তাকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন যদি কিছু ভালো করার ইচ্ছা থাকে তাহলে রাস্তা ঠিক বেরিয়ে আসবেই। জয় হিন্দ।